MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। শুরু করছি আজকের সোজাসুজি স্বর্ণালী। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের শেষ যে অস্ত্র দিয়ে আরো একবার চেষ্টা করা যেতে পারে SIR কে আটকাতে, সেই শেষ অস্ত্রের নাম BLO। কেন বলবো আরো একবার পর্দাফাঁস করব আজকের সোজাসুজি স্বর্ণালীতে। ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। যে ছবি আজ আমরা দেখলাম, সেই ছবি থেকে প্রত্যেকের মনে একটাই প্রশ্ন জাগতে পারে যে রাস্তায় নাকি নেমেছেন BLOরা নাকি রাস্তায় নেমেছেন, তারা নাকি প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলছেন আমরা আর কাজ করতে পারছি না, এত চাপ আমরা নিতে পারছি না, এইভাবে কাজ করা সম্ভব নয়। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যেই দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। 80,000 সরকারি কর্মচারী যারা BLO হিসেবে কাজ করছেন, তারা বিভিন্ন জায়গায় কাজ প্রায় শেষ করে ফেলেছেন। কিন্তু তার মধ্যে মুষ্টিমেয় কিছু মানুষজন যারা বারবার করে বোঝানোর চেষ্টা করছেন সরকারের সুরে সুর মিলিয়ে যে আসলে কাজ করা যাচ্ছে না, SIR এর কাজ করার জন্য আরো অনেক সময় লাগবে, এত চাপ আমরা নিতে পারছি না, BLOরা নাকি চাপ নিতে পারছেন না। তার মধ্যে বিচ্ছিন্ন কয়েকটা ঘটনাও ঘটে, যে ঘটনাকে বলা হয় যে SIR এর চাপে নাকি এই ধরনের বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটেছে। যে কোনো মৃত্যুই মর্মান্তিক, যে কোনো মৃত্যুই দুঃখজনক। কিন্তু আজ আমরা যে বিষয় নিয়ে খুব ক্লিয়ারলি কথা বলবো, যে সত্যি সত্যি এই মৃত্যুগুলোর পেছনে কোনো রাজনীতি কাজ করছে কি, এই মৃত্যুগুলোর পেছনে কোনো সরকারি চাপ কাজ করছে, তা যে সরকারের হোক, রাজ্যের হোক বা কেন্দ্রের নির্বাচন কমিশনের হোক, নাকি এই মৃত্যুগুলো আসলে শুধুমাত্র নিছক রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। আজ এক শ্রেণীর BLO তারা রাস্তায় নামেন নিজেদের কাজকর্ম ফেলে, নাকি তারা ইলেকশন কমিশনের সামনে গিয়ে বিক্ষোভ দেখান। তাদের একটাই দাবি যে যতদূর ইলেকশনের SIR এর কাজ হয়েছে, ঠিক একই কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, ততদূর কাজটা থমকে দেওয়া হোক এবং BLOদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক, আরও সময় দেওয়া হোক এবং তারপর নাকি SIR এর কাজ করা হোক। আমি শুরুতেই দেখাবো যে এই প্রতিবাদ যারা করলেন, যে প্রতিবাদের যে ছবি, আসলে প্রতিবাদের ছবিগুলো কীরকম ছিল, আর যারা এই প্রতিবাদগুলো করলেন তারাই বা কারা, তারা কি দাবি দেওয়াগুলো করছিলেন। আজকে সোজাসুজি স্বর্ণালী শুরু করবো ঠিক এই জায়গা থেকে, তারপর আসছি আমাদের অতিথিদের কাছে, বাকিও ছবি পর্দাফাঁস করতে করতে যাব। দেখুন, আমরা স্কুলের যারা টিচার আছি, আমাদের যে সহকর্মী আছে, আমিও একটা স্কুলের TIC, তো আমার স্কুলের যে সহকর্মী আছে তাকে BLOর জন্য স্কুল থেকে এখন বার করে নেওয়া হয়েছে। যেটা 2002 সালে 2 বছর ধরে হয়েছিল, সেটা এই মুহূর্তে 2 মাসের মধ্যে তুলতে বলা হয়েছে। আমাদের রাজ্য সরকারকে টোটালি ধোঁয়াশায় রেখে আমাদের BLOগুলোকে নিয়ে নেওয়া হয়েছে এবং কাজ তোলার জন্যে আমাদের BLOদের ওপর অকথ্যভাবে অত্যাচার করা হচ্ছে। আমি সোনারপুরে থাকি, আমি BLO রক্ষা অধিকার কমিটির সদস্য। ইয়ারও আপনাদেরকে চাপ দিচ্ছে, ঠিক কিরকম চাপ দিচ্ছে দাদা? ধরুন, যে মাস্টারমশাই BLO হয়েছেন তার কোনো ডিজিটালি তিনি সাউন্ড নন, হঠাৎ করে তাকে বলে দেয়া হলো এই সময়ের মধ্যে এতগুলো ইনিউমারেশন ফর্ম আপনাকে ডিজিটাইজ করতে হবে। তার জন্য তো ডেটা এন্ট্রি অপারেটর দিতে বলেছে কমিশন, দেয়নি? না না না, কিচ্ছু দিচ্ছে না। তো আপনারা ইয়ারও কে বলেননি যে আমাদের ডেটা এন্ট্রি অপারেটর দিচ্ছে, কিন্তু তার কোনো কর্ণপাত কেউ করছে না। ইয়ারও যে চাপ দিচ্ছেন, এক্ষুনি একজন বলছিলেন যে খুব মানসিক চাপ দিচ্ছে, এই টাইমের মধ্যে শেষ করতে হবে কাজটা, তো এই ইয়ারওদের বিরুদ্ধে আপনারা কমপ্লেন করেননি? এই কমপ্লেন করার থেকে তো আমরা রাস্তায় নেমেছি এই জন্যে। আমরা তো নির্বাচন কমিশনের কাছে গিয়ে তো জানাবো আমাদের অভিযোগগুলো। সরকারি কর্মচারী।
আমি একজন শিক্ষিকা, কিন্তু আমি বিএলও ডিউটি পড়েনি, কিন্তু আমার পড়েনি, আমার সহকর্মীর পড়েছে। আমার না বিএলও নয়, আমি বিএলওদের সমর্থনে এসেছি। কি দেখলেন? যে ছবি দেখলেন সেখান থেকে স্পষ্ট হয়ে গেল যে যারা রাস্তায় নেমেছেন, যারা বিক্ষোভ করছেন, তারা আসলে অনেকেই নাকি বিএলও নন। কোথায় বিএলও? বিএলও ইনফ্যাক্ট খুঁজেই পাওয়া যায়নি। আজকে যারা বিক্ষোভ দেখালেন, রাস্তায় নামলেন, তাদের মধ্যে কারা বিএলও নন সেই নিয়ে আলোচনা পরে করতে হবে। আসল ছবি হচ্ছে তার মধ্যে বিএলও খুঁজেই পাওয়া গেল না। আপনি প্রতিবাদ দেখাচ্ছেন, আপনি কি বিএলও? আমাদের সাংবাদিক প্রশ্ন করলেন, তার উত্তর আসছে কি না, আমি বিএলও রিলেটিভ। আপনি প্রতিবাদ দেখাচ্ছেন, আপনি কি বিএলও? আরেকজন বলছেন না, আমি বিএলওর সহকর্মী। আরো অনেকে প্রতিবাদ দেখাচ্ছেন, জিজ্ঞাসা করা হচ্ছে আপনারা কি বিএলও? বলা হচ্ছে না, আমরা বিএলওর সহমর্মী। অর্থাৎ বিএলওদের দুঃখ দুর্দশা দেখে আমরা রাস্তায় নেমে পড়েছি। তাহলে এই যারা বিক্ষোভ দেখালেন তারা কারা? তারা বিএলও নাকি আসলে তৃণমূল কংগ্রেসের কিছু সাজানো গোছানো লোকজন যারা বিএলও সেজে প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমে পড়ল? এবং শুধু তাই নয়, এই যে গোটা ছবিটা আমি তুলে ধরছি এখানে আরো কিছু পয়েন্ট রয়েছে। যেরকম যারা প্রোটেস্ট করছেন, যারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা কি বলছেন? তারা বলছেন যে ডেডলাইন নিয়ে নাকি চাপ রয়েছে, হুমকি রয়েছে, এমনকি চাকরি নিয়েও নাকি হুমকি রয়েছে। ইয়ারোদের বিরুদ্ধে কেউ কেউ অভিযোগ করছে এবং এর জন্য নাকি পুরোটার জন্যই দায়ী নাকি নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কোথাও বলেনি যে টাইমের আগে ফর্ম জমা করার কথা। নির্বাচন কমিশন কোথাও নোটিফিকেশন দেয়নি। কিন্তু বিএলও সেজে থাকা কিছু তৃণমূল সমর্থকেরা আন্দোলনের ভিড়ে মিশে তারা বিএলওদের হয়ে এই কথাগুলো বলে দিচ্ছেন। আজ রিপাবলিক বাংলা স্টুডিওতে একদম হিন্দিতে বলি না, দুধ কা দুধ পানি কা পানি, এই বিষয়টাকে স্বচ্ছ করার দায়িত্ব আমাদের। যে আসলে তৃণমূল কংগ্রেস এখন কি অস্ত্র হিসেবে বিএলওদের ব্যবহার করছে, বিএলওদের নাম, তাদের পরিচয় ব্যবহার করছে। ঠিক যেরকম দেখি যে এই রাজ্যে যারা এই রাজ্যের মুসলমান, যারা ভারতীয় মুসলমান, তাদেরকে ব্যবহার করা হচ্ছে এখন কিসের জন্য? বাবা সাজানোর জন্য। বাংলাদেশ থেকে আসছে অবৈধ অনুপ্রবেশকারী, এপারে যারা মুসলমান তারা জানতেও পারছেন না, তারা বাবা হয়ে যাচ্ছেন, তাদের অনেক সন্তান হয়ে যাচ্ছে খাতায় কলমে। ভোটার আইডি কার্ডে অমুক শেখের বাবা তমুক শেখ। আরে শেখ এক হলেই দুজনেই একই দেশের নাগরিক হতে পারে না? ঠিক সেরকম ভাবেই বিএলওদের এখন সামনে দাঁড় করানো হচ্ছে। বিএলওরা হয়তো জানতেও পারছেন না, তাদের হয়ে একদল গিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করে বিক্ষোভ করে চলে এলো এবং বলছে যে বিএলওরা কাজ করতে পারছে না, এইভাবে কাজ করলে তাদের নাকি আবার আত্মহত্যা করতে হবে, তাদেরও আত্মহত্যার পথ বেছে নিতে হবে। সত্যি যারা বিএলও, যারা পরিশ্রমের সঙ্গে ডেডিকেশনের সঙ্গে কাজ করছেন এবং প্রায় শেষ করে ফেলেছেন, তারা কি তাদেরকে বলেছেন ডেকে ডেকে আমাদের জন্য বিক্ষোভ করতে যাও? এই যারা রাস্তায় নামলেন, যাদেরকে সোজা প্রশ্ন যখন করা হলো যে আপনারা কে ভাই, আন্দোলনে নেমেছেন, রাস্তায় নেমেছেন, আপনারা কে, হু আর ইউ? আপনারা বিএলও, আপনারা সরকারি শিক্ষক, সরকারি কর্মচারী, কোথাও ডিউটি করছেন। বিএলওরা তো কাজ করছে এই সময়তে, সন্ধ্যের আগে তাদেরকে দেখতে পাওয়া যায় না, তারা পুরো সময়টা শিফটটা জুড়ে তারা কাজ করেন। তাহলে আপনারা কারা যারা ভর দুপুরবেলা রাস্তায় নামলেন? না, আমি বিএলওর সহকর্মী, আমার পরিচিত একজন বিএলও, আমার একজন আত্মীয় বিএলও, আমি বিএলওদের দুঃখ দুর্দশা দেখে বাড়িতে বসে থাকতে পারিনি, আমি বিএলওদের সহমর্মী। এটা কোনো উত্তর? অথচ প্রতিবাদ মিছিল নাম কি দেওয়া হয়েছে? নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিএলওদের ঘেরাও কর্মসূচি চলছেটা কে রাজ্যে? আমি শোনাবো আরো কিছু বক্তব্য, শুনুন। এই বিএলও সেজে থাকা কিছু তৃণমূলীদের কি অভিযোগ, শুনুন। আপনাদের খুব কাছে এখানে এসএলএস এর বিক্ষোভ হচ্ছে, এসএস এর বিক্ষোভ চলছে, দুর্নীতি আপনারা জানেন। আচ্ছা বলুন তো, এই রিক্রুটমেন্ট গুলো হয়ে গেলে আপনারা শিক্ষক পেতেন? হ্যাঁ, এই তো একটা প্রসিডিওর। এগুলো চক্রান্ত করে ম্যানিপুলেটেড বিচার ব্যবস্থা। এখন বর্তমানে কেন্দ্রীয় সরকার সকল সরকারি সংস্থা এবং বেসরকারি সংস্থাগুলোকে নিজেদের প্রভাবিত করে। দাদা, আমার প্রশ্ন হচ্ছে দুর্নীতিটা কে করে? আমরা যে ইস্যুতে শিক্ষক মন্ত্রকের ব্যর্থতা ঢাকার জন্য স্বরাষ্ট্র
তাদের নিয়ন্ত্রণে সেই বিএসএফ যেহেতু আটকাতে পারেনি অনুপ্রবেশকারীদের, তাই এরকম ভাবে চক্রান্ত স্বরাষ্ট্রমন্ত্রক আটকাতে পারে অনুপ্রবেশকারী। তারা এসে এখানে বসে থাকছে কি জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই চেয়েছিলেন বাংলাদেশিদের খেদানোর কথা বলেছিলেন লোকসভায় দাঁড়িয়ে থেকে, জানেন? অবৈধ ভোটারদেরকে খেদানোর কথা সবাই বলে, মমতা ব্যানার্জি এখনো বলছেন একজন বৈধ ভোটারকেও তিনি বাদ দিতে সেটা তো কমিশনও বলছে বাদ যাবে। কিন্তু প্রবেশকারী দাঁড়ালে আপনি খুশি হবেন? অবশ্যই। যদি সমস্যাটা কোথায়? অবৈধ ভোটার থাকবেন এটা তো সবাই বলছেন। মমতা ব্যানার্জি আমরা কোথায় কমপ্লেন করবো? আমাদের তো কোনো জায়গা পাচ্ছি না কমপ্লেন করার। আমাদের ইয়ারও তো রাজ্য সরকার দিয়েছে, তাহলে রাজ্য সরকারকে কমপ্লেনটা করতে হবে না। ওনারা বলছেন আমরা এখন কমিশনের লোক, আমাদের বিরুদ্ধে তোমাদের কিছু করার নেই। না, ইয়ারও তো দেওয়া হয়েছে না, ইয়ারও তো রাজ্য সরকারই দিয়েছে, তাই না? রাজ্য সরকার নামের তালিকা পাঠিয়েছে, রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তো তাহলে আপনাদের কমিশনে কেন যাচ্ছে? ওরা হচ্ছে ওদের বক্তব্য হচ্ছে আমরা এখন কমিশনের লোক, আমরা যে অর্ডারটা দিচ্ছি সেটা কমিশনের অর্ডার দিচ্ছি। কমিশনের ডিরেক্ট কোনো এরকম অর্ডার দেখেছেন? না, আমাদেরকে কোনো লিখিত কোনো অর্ডার কিছু দেয়নি। লিখিত অর্ডার না থাকলে আপনারা তো কমপ্লেন করতে পারেন তার বিরুদ্ধে। কিন্তু আমাদের তো জানাবো কোথায়? এবার আমাদেরকে বলা হচ্ছে আমরা যে ফর্মগুলোকে তুলেছি আপনারা রাত্রিবেলায় বলছে আপনারা সারা রাত্রি জেগে করুন, কারণ ওদের সার্ভার যা দিয়েছে তাতে কোনো কাজ হচ্ছে না, আপনারা রাত্রি জেগে করুন, কিন্তু আপনাদেরকে কমপ্লিট করে দিতেই হবে, নাহলে আপনাদের বিরুদ্ধে শোকজ করব। এই হচ্ছে অবস্থা। কিছু কয়েক হাত দূরে চাকরি প্রার্থীরা এসএলএসটিরা তারা বিক্ষোভ করছে, সেখানে যাওয়ার কোনো ইচ্ছে নেই। আসল বিএলওদের কাজকর্মের সঙ্গে কোনো অভিজ্ঞতা নেই। গোটা এই বিক্ষোভের মধ্যে আমি খবর নিয়ে জানলাম একজন মাত্র অরিজিনাল বিএলও আছেন, তিনি হয়তো শোকজ লেটারও তার কাছে হয়তো পৌঁছবে, কারণ সেটা কাজ নয়। এই সময় কাজের সময় কাজ ছেড়ে বিক্ষোভ করাটা বিএলওদের কথা নয়। আর বাকি যে বিপুল এত লোকজন ভিড় জমিয়েছেন, আমি বিএলওর মাসি, আমি বিএলওর পিসি, আমি বিএলওর কাকা, আমি বিএলওর প্রতিবেশী, এরা নাকি নেমেছেন বিক্ষোভ করতে। আর অধিকাংশই নেমেছেন, তার মধ্যে সিংহভাগ 90% হচ্ছেন যে বিএলওদের কষ্ট দেখে বাড়িতে বসে থাকতে পারেননি। তারাও হয়তো কোথাও শিক্ষক, কেউ কলেজে পড়ান, কলেজের প্রফেসর, তারা সবাই রাস্তা নেমে পড়েছেন। কোন সংগঠন সেটা বলার অপেক্ষা রাখে না। তারা বলছেন যে বিএলওদের এত কষ্ট দুঃখ দেখে আর বাড়িতে বসে থাকতে পারেনি, আমরা রাস্তায় নেমে পড়েছি। আমার পরিচিত একজন বিএলও, তার জন্য প্রতিবাদ করছি। আমার আত্মীয় একজন বিএলও, তার জন্য প্রতিবাদ করছি। অথচ বড় বড় করে ব্যানার দেওয়া রয়েছে বিএলওদের বিক্ষোভ। আরে বিএলও কোথায়? কজন রয়েছে ওখানে বিএলও? অথবা এই মুহূর্তে লাস্ট অস্ত্র হচ্ছে বিএলও। বিএলওদের ঘাড়ে বন্দুক রেখে যদি কোনোভাবে এই এসআইআরকে আটকানো যায়। শুধু তাই নয়, আরো কয়েকটা ছবি দেখাবো আমি। কি ছবি দেখাবো? যে এই গোটা ঘটনা জুড়ে, এই গোটা ঘটনায় যেভাবে কোথাও বিক্ষোভ বারবার করে তৈরি হয়েছে, বারবার করে সামনে এসছে, এই ঘটনাগুলোর নেপথ্যে কারণ হিসেবে কি বলা হচ্ছে? বিএলওরা নাকি চাপে রয়েছেন এবং সেই জন্য তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তাই জন্য এই বিক্ষোভ কর্মসূচি। সেটা কটা ঘটনা? 80,000 বুথে প্রায় 80,000 বিএলও একসঙ্গে কাজ করছেন, অথচ সেখানে মাত্র একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা নিয়ে হঠাৎ করে একই জিনিস, যে বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখে জানিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনারকে, সেই একই বক্তব্যের বাংলা ভার্সন উনি ইংলিশে চিঠি লিখেছিলেন, আর এটা বাংলা ভার্সন নিয়ে রাস্তায় নামলেন আজকে। উদ্দেশ্য কি একটাই, যে নতুন প্রকারণ এসআইআর বন্ধ করা। আমি মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনের চিঠির কিছু অংশ সেদিনও বলেছিলাম, আজকেও বলবো, এবং তার সঙ্গে যে আত্মহত্যা বা সুইসাইড নোটটা নিয়ে যেটার তদন্ত হওয়া দরকার বা নেপথ্য কারণ আরও জানা দরকার, সেই সুইসাইড নোটেরও কয়েকটা পার্ট আমি আজকেও শোনাবো। তবে তার আগে আমি আলাপ করে এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন বিজেপি মুখপাত্র সজল ঘোষ, রয়েছেন স্বপন মণ্ডল বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক, এবং আমার সঙ্গে রয়েছেন আরও দুজন বিএলও, রয়েছেন ঋতুপর্ণা দে, তারা অনলাইনে যোগ দিয়েছেন আমার সঙ্গে, এবং রয়েছেন বাগদা থেকে আরেকজন বিএলও হরিদাস পোদ্দার। বিএলওরা সারাদিন কাজ করেন, তারা এই মুহূর্তে অসম্ভব একটা চ্যালেঞ্জ নিয়েছেন এবং নিয়ে অর্ধেকের বেশি বিএলও সেই কাজটা তুলেও দিয়েছেন, এবং তারা সারাদিন দিনের ব্যস্ত সময় তারা কাজগুলো করছেন। এখন শেষ মুহূর্তে ডেটা এন্ট্রির কাজ চলছে, আপলোডিংয়ের কাজ চলছে, তারা সেসব নিয়ে ব্যস্ত থাকেন। রাস্তায় নেমে বিক্ষোভ করার সময় এনাদের থাকে না। আমি আসছি এক এক করে। আমি শুরু করবো স্বপন মণ্ডলকে দিয়ে, আমি আসছি ঋতুপর্ণা দে এবং হরিদাসের কাছেও, এবং তার সঙ্গে সঙ্গে সজলবাবুর কাছেও আসবো। স্বপনবাবু, এই যারা আজকে দিনভর রাজপথ খুব উত্তপ্ত করে রাস্তায় নেমে পড়লেন,
এদের মধ্যে কজন বিএলও ছিল? আপনি কাউকে চিনেন তাদের মধ্যে? আপনার কোনো এই মোটামুটি সামনের সারিতে যারা ছিল তাদের প্রত্যেকেই আমি চিনি আর কি। তারা কি আদৌ বিএলও ডিউটি পেয়েছেন? এরা কেউ বিএলও বলে তো আমার মনে হয় না, কারণ যারা আন্দোলনকারী এবং যারা হচ্ছে নেতৃত্ব দিচ্ছে ওখানে, তারা হচ্ছে শাসক দলের যারা প্রাথমিক শিক্ষক সংগঠন আছে, মাধ্যমিক শিক্ষক সংগঠন আছে, অধ্যাপক সংগঠন আছে এবং কর্মচারী সংগঠন আছে। এই সংগঠনগুলোর নেতৃত্ব সামনের দিকে ছিল দেখলাম, এবং তাদের কর্মচারীরাও আছে। এবং কিছু কিছু দেখা গেল যে ছাত্র পরিষদ যেটা আছে টিএমসিপি, তাদের কাউকেও দেখা গেল। প্রশ্নটা এই জায়গায় নয়, দেখুন গণতান্ত্রিক দেশে যে কোনো মানুষই গণতান্ত্রিক আন্দোলন করতেই পারে, সেটা ব্যাপার না, কিন্তু কী ইস্যু নিয়ে আন্দোলন করছে সেটা একটা বড় ব্যাপার। প্রথম আমি আপনাদের দর্শকদের মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা এর আগে অভিযোগ করেছিলাম না সার্ভারটা একটু স্লো আছে। আজকে একটু খবর দিয়ে দিতে চাই, এই যে সার্ভার যে স্লো ছিল সেটা অনেকটা ডেভেলপ করেছে, সার্ভারটা অনেকটা ফাস্ট হয়েছে এবং দ্রুত গতিতে ডিজিটাইজ চলছে। আমরা এই দুপুরবেলা পর্যন্ত খবর নিয়ে আজকে যেটা পেয়েছি যে আমাদের রাজ্য কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করছে ডিজিটাইজেশনের ক্ষেত্রে, এবং 60% কিন্তু ছাড়িয়ে গেছে। এবং আজকে রাতের মধ্যে সার্ভারটা যদি ঠিকঠাক চলে আজকে রাত 12টা পর্যন্ত, আজকে রাতেই কিন্তু 70% টাচ করে যেতে পারে, ঠিক আছে। এবং আগামীকাল একটা টেন্টেটিভ টার্গেট দেওয়া হয়েছিল, পুরোটা 25 তারিখ কিন্তু টার্গেট ছিল না, টেন্টেটিভ টার্গেট ছিল। সেই টেন্টেটিভ টার্গেটে কিন্তু 85%-এর কাছাকাছি পৌঁছে যাবে আমরা আশা করছি। এটা কিন্তু আমি তথ্যটা দিলাম। এবার বলি আমি যে এদের মূল দাবি যেটা ছিল কি, যে এসআইআরটাকে বন্ধ করো। আপনারা সবাই জানেন যে কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী একটা চিঠি দিয়েছিলেন মুখ্য নির্বাচন আধিকারিককে আর কি। তার যে রেসটা এটা, সেই রেস হিসাবে তারা আজকে মাঠে নেমেছে। এটাও দেখানোর জন্য, মানে এখানে যারা আছেন নেতৃত্ব, তারা সবাই নতুন দায়িত্ব পেয়েছে। এই এক সপ্তাহ আগে এই সংগঠনগুলো দায়িত্ব নতুন এসছে। মহিদুল প্রাইমারি শিক্ষক দায়িত্ব পেয়েছে, এই প্রীতম ছিল, প্রীতমকে দেখলাম আমি, প্রীতম বক্তব্য রাখছিল। প্রীতম হচ্ছে সেকেন্ডারি স্কুলের শিক্ষক নেতৃত্বে দায়িত্ব পেয়েছে। তাহলে মানে সবাই তৃণমূল কংগ্রেসের দায়িত্ব রয়েছে নতুন, মানে অভিষেক ব্যানার্জি যে নতুন করে যে সংগঠন সাজিয়েছে আর কি, তাদের সব দায়িত্ব এদেরকে দেওয়া হয়েছে। ব্রাত্য বসুর ডান হাত বাম হাতকে ছেড়ে দিয়ে নতুন যে দায়িত্ব যাদেরকে বসিয়েছে, তারা আজকে এটা নেমেছে মূলত দেখানোর জন্য, সরকারি কর্মচারী শিক্ষকদের কাছে একটা বার্তা দেওয়ার জন্য যে দেখো আমরা তোমাদের পাশে আছি। অ্যাকচুয়ালি বিএলও ইস্যুটা এদের কাছে বড় ইস্যু নয়। আচ্ছা, বিএলওদের যে অসুবিধার কথা ওরা বলছে, সেটা নিয়ে আন্দোলন করতে গেলে তাহলে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হয়। অভিযোগটা তো ইআরওর ক্ষেত্রে, তাই না? একদম। থ্রেট করছে কারা? ইআরওরা থ্রেট করছে, নিজেরাও বলছে। হ্যাঁ, তারা নিজেরাই তো বলছে। তাহলে ইআরও তো ডব্লিউবিসিএস অফিসার, তারা তো রাজ্য সরকারি কর্মচারী। তাহলে ঘুরিয়ে যদি আপনি বিশ্লেষণ করেন, এরা কিন্তু আন্দোলনটা রাজ্য সরকারের বিরুদ্ধেই করছে, কারণ ডেটা এন্ট্রি অপারেটর রাজ্য সরকার দেয়নি, তাই না? বিএলওদের থ্রেট করছে রাজ্য সরকার, তারপরে হচ্ছে বিএলওদের সহযোগিতা করছে না তৃণমূলের বিএলএরা। তাহলে টোটাল যে দাবিগুলো এদেরকে যদি আপনি এক জায়গায় সিনথেসিস করেন আর কি, তাহলে দেখবেন ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এদের মূল আন্দোলনটা কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধেই কিন্তু চলে যাচ্ছে। সেটা বোধহয় এই নেতৃত্বরা বুঝতে পারছে না। খালি সিও দপ্তরের সামনে বসে পড়লে হয় না, এখানে বুদ্ধি প্রয়োগ করতে হয়, মেধাটাকে কাজে লাগাতে হয় যে আমি কি ইস্যু নিয়ে লড়াইটা করছি। এসআইআরের বিরুদ্ধে লড়াই করছে, এসআইআর কি থামানো যাবে? ভারতবর্ষের 12টা রাজ্য হচ্ছে, তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেও হচ্ছে। তাহলে কোর্টে একটা মামলা চলছে, সুপ্রিম কোর্টের রায় আছে, এসআইআরকে থামানো যাবে না। বরং এখন যেটা করা উচিত ছিল ওদের, যে সাধারণ মানুষকে সহযোগিতা করা উচিত ছিল ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে, কোনো জায়গায় যাতে ভুল না থেকে থাকে। আরে বাকি সরকারি কর্মচারীরা তো অন্য ক্ষেত্রে হেল্প করতে পারতো সেক্ষেত্রে। অবশ্যই আমরা যেমন আমি বলছি, না আমরা যেটা করছি, মাঝে মাঝে আমরা যখন অবসর পাচ্ছি, সন্ধেবেলায় আমরা কিন্তু এসআইআর ক্যাম্প করছি, এবং সেখানে যারা সাধারণ মানুষ, মূর্খ লোক, যারা সই করতে পারে না বা কিছু বুঝতে পারে না, তাদেরকে আমরা হেল্প করে দিচ্ছি ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে। এটাই তো দায়িত্ববোধ, এটাতেই তো বিএলওরা অনেকটা সুযোগ সুবিধা পাবেন এবং তাদের সাধারণ মানুষও উপকৃত হবে। আমি সাধারণ মানুষের কথাই ভেবে বলছি, এরা কিন্তু আজকে যে আন্দোলনটা করলো নিজেদের সংগঠনটাকে একটু চাঙ্গা করে নেওয়ার জন্য, কিন্তু এটাতে আবার দায়িত্ব জ্ঞানহীনতারও পরিচয় দিয়ে দিল যে মূল আন্দোলনের অভিমুখ কিন্তু নিজেদের রাজ্য সরকারের দিকেই কিন্তু ধাবিত হলো। এটা আমাদের মনে হলো আর কি। একদমই তাই। আমি আসছি সজলদার কাছে আসবো। সজলদা, যেন প্রকরণে এসআইআরকে বন্ধ করার একটা চেষ্টা, মরিয়া চেষ্টা, আজকে বিএলও সেজে তৃণমূল কংগ্রেসের যারা বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত, তারা রাস্তায় নেমে পড়লেন বিএলও সেজে। আপনারা যদি দেখেন ক্রোনোলজিটা, তাহলে 3 দফায় মৃত্যুর কথা বলা হচ্ছে, মানে হবে আর কি 3 দফায় মৃত্যু। প্রথম দফায় কারা মারা গেলেন? প্রথম দফায় হচ্ছে আতঙ্কিত ভোটার, মানে প্রদীপ করের মতন মানুষ, মিথ্যাচার, ঠিক আছে। তারপরের দফায় কাদের দেখানো হলো? বিএলও। আর এসআইআরটা যখন শেষ হয়ে যাবে তখন মৃত্যু হবে কার? সেটা হচ্ছে তৃণমূলের।
আমি আপনাদেরকে বলছি যে দেখুন আটকানোর চেষ্টাটা স্বাভাবিক। নিজের মৃত্যু কেন আটকাতে চায়? কেউ ডাক্তার দেখিয়ে, কেউ রাস্তায় আন্দোলন করে নিজেদের মৃত্যু, রাজনৈতিক মৃত্যু তারা আটকানোর চেষ্টা করছেন, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু মজার বা হাসির খোরাক হচ্ছে এটা যে এত নির্বোধ কি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাক, সমার্থক শব্দ শুনে মনে হয় এরা তৃতীয় বিশ্বের বাইরে থেকে কোনো জায়গা থেকে আমদানি করা একটা সংগঠন যারা ভীষণ বুদ্ধি রাখে এবং তারা খুব সুচারুভাবে প্রফেশনাল ওয়েতে কাজ করে। এত নির্বোধ কেন যে মিছিল চলতে চলতে মানুষ দেখাচ্ছে এরা বিএলও নয় এবং নিজেদেরকে প্রমাণ করে দিচ্ছে। এত পরিচিত মুখ যারা টিভি ক্যামেরার সামনে আসছে এবং নিজেদের মুখ দেখিয়ে তারা চিৎকার, এখানে যখন আসতো তখন সরকার বিরোধী বলতো, হ্যাঁ বেলেঘাটার বাড়ি থেকে দোতলা থেকে চেঁচাতো আমাকে পুলিশ ধরতে আসছে জাত পাল্টে নিয়েছে, ঠিক আছে 17 দিন ঘিরে রেখেছে। আমার বক্তব্য হচ্ছে যে এত মূর্খ একটা রাজনৈতিক দল, মমতাদি বলেছিলেন একটু বুদ্ধি খরচ করো, যেমন তার নেত্রীর বুদ্ধি, তিনিই বললেন যে ক্যাম্প বানিয়ে ক্যাম্পের ভেতর থেকে সব বানিয়ে দাও, আধার কার্ড, ভোটার কার্ড, সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট, সমস্ত কিছু। আমি আপনাদেরকে বলি যে দেখুন কত বিএলও এই মুহূর্তে এক্স্যাক্টলি পশ্চিমবঙ্গে প্রায় 84,000-এর কাছাকাছি। 84,000 বিএলও। আমি আপনাকে বলছি 84,000 যদি বিএলও থাকে, আপনি 84,000 মানুষের ওপর যদি সার্ভে করেন, ডেলি একটা দুটো করে মানুষের মৃত্যু স্বাভাবিকভাবেই আপনি দেখতে পাবেন। 84,000 মানুষকে নিয়ে যদি আপনি সার্ভে করেন, তার মধ্যে 7জন 8জন মানুষকে অসুস্থ হওয়াটা স্বাভাবিকভাবে দেখতে পাবেন। বরঞ্চ বিএলওর কাজ করতে গেলে সেই সংখ্যাটাও প্রতিনিয়ত আসছে না, তাই বিএলওরা কাজের চাপে হলেও সুস্থ আছেন। আমি বলছি এই যে কাজের চাপটা কি, আমি যতটা জেনেছি এখন অবধি, আজকের যে প্রেস কনফারেন্স ছিল ইসির তরফ থেকে, তাতে বলা হচ্ছিল যে 4 কোটি অলরেডি আপলোডেড। ঠিক, যদি 4 কোটি আপলোড হয়ে গিয়ে থাকে, তাতে যদি আপনার এদের প্রাইজ পোস্টিং করা উচিত, এদের প্রাইজ দেওয়া উচিত এই বিএলওদের, কারণ নির্দিষ্ট লক্ষ্য ছিল 4ঠা ডিসেম্বর। 4ঠা ডিসেম্বরের আগে, অনেক আগেই তারা কাজ ছেড়ে ফেলবে, এটা বোঝা যাচ্ছে। আজকে যদি 60% হয়ে গিয়ে থাকে, আমি বলছি এই যে মিথ্যে ডেট বলা হচ্ছে, বলছে ডেট এগিয়ে নিয়ে আসা হলো কেন? যদি এই বিক্ষোভটা শোনেন, বলা হচ্ছে এই ডেটটা এসআইআর এর ডেট, জমা দেওয়ার ডেট, আপলোড করার ডেট এগিয়ে নিয়ে আসা হলো কেন? এটা তো এগিয়ে নিয়ে আসা হয়নি, এটা তো মিথ্যে কথা। আমি বলছি এটা পুরো মিথ্যে কথা। যে ডেটটা পরিবর্তন করা হয়েছে সেটা হচ্ছে যে বিএলওরা আর বাড়ি থেকে কালেকশন করবে না। তুমি চাইলে অফিসে এসে, যেখানে ওদের সুপারভাইজার বা আরো যারা অফিসাররা আছেন, সেখানে এসে জমা দিতে পারো। ইতিমধ্যে তারা 4 কোটি আপলোড করে ফেলেছেন, বলছেন যে আজকে গেলে 10% আরো বেড়ে যাবে। যদি আজকে 70% হয়ে যায়, তাহলে নিশ্চয়ই আগামী 3 দিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা, এসআইআর এর প্রসিডিওরটা। আমি বলছি যে এইটুকু চাপও যদি বেড়ে থাকে, এই চাপটাও কাদের জন্য বেড়েছে? বলে যে আমার মাটি আমার মা। এখানে একটা ছেলেকে দেখাচ্ছিল, তার পরিচয় বেরিয়েছে, তৃণমূল ছাত্র পরিষদ করে। সে বলছে যে জয় বাংলা, জয় বাংলা। যারা আমার মাটি আমার মা, বাংলা বিহার হবে না বললো, সেই বিহারের লোকেরা, বিহারের সরকার যদি 1000 ডাটা এন্ট্রি অপারেটর দিতে পারত, তাহলে এই বিএলওরা আজকে সন্ধ্যেবেলা মিলেনিয়াম পার্কে ঘুরতো। কারণ এদের কাজ তো মিটেই গেছে অলমোস্ট, এদের আর প্র্যাকটিক্যালি কোনো কাজ বাকি নেই। এমন একটা সময় করতে গেলে বিএলওদেরও মন জয় করতে পারলো না, উল্টে একটা হাস্যকর জায়গায় নিয়ে চলে গেল। আপনারা বলতেন না যে মমতা যদি এখন বিরোধী থাকতো, আমি যদি এই তো মমতাদির আন্দোলন, এই তো মমতাদির ক্যা ছি, তারপরে এই এনআরসি হতে দেবো না, তারপরে এই সিএ হতে দেবো না, লাস্ট হচ্ছে এসআইআর হতে দেবো না, এই তো আন্দোলনের অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায় তার যে দলের, আমি তো জানতাম ওনার তার কেটেছে, কিন্তু পুরো সংগঠনটা যে এখন পাগলদের আখড়া হয়ে গিয়েছে, নির্বোধদের আখড়া হয়ে গিয়েছে, সেটা বোধহয় আজকের মিছিলটা না দেখলে জানতে পারতাম না। আমি খুব শঙ্কায় ছিলাম যে এত বিএলও আসবে, তারপর মিছিলের প্রথম যে এত বিএলও বিক্ষুব্ধ। সত্যি তো এত মানুষ যদি বিক্ষুব্ধ হয়, তাহলে কাজটা হবে কেমন করে? বিষয়টা যখন আজকে সন্ধ্যের মধ্যে ক্লিয়ার হয়ে গেল, তখন তো দেখলাম পুরোটাই লোক হাসানো। আমি আসছি, এই মুহূর্তে অরিন্দম বাবু জয়েন করেছেন, অরিন্দম ভট্টাচার্য অধ্যাপক, আপনাকে স্বাগত। আর জানি নিশ্চয়ই কি চলছে এই মুহূর্তে। এই মুহূর্তে রাজ্যে সবচেয়ে বড় যে পালা চলছে তা হচ্ছে অত্যন্ত চাপে বিএলওরা এই মুহূর্তে সব থেকে বড় সংকট, রাজ্যের বড় পালা, এবং সেই পালাতে বিএলওদের কোনো ভূমিকা নেই। তাদের নামে গোটা পালা চলে গেল, তাদের নামে গোটা নাটক, সিনেমা হল রিলিজ হয়ে গেল, সিনেমা হয়ে গিয়ে বিএলওরা বলছে আমরা তো কাজ করে জমা করে বসে আছি,
আমরা তো আমাদের বেস্টটুকু দিয়ে কাজ করে দিয়েছি, সমস্ত কাজ আপলোড করার শেষ। যে মুষ্টিমেয় কিছু মানুষজন যা বলছেন এবং একটা দুটো যা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে সেগুলোকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস নতুন পালা তৈরি করেছে। আর পারছি না গো, পালার নাম হচ্ছে আর পারছি না গো। তার সঙ্গে বিভিন্ন জিনিস তারা ভাইরাল করার চেষ্টা করছে, কখনো কখনো সুইসাইড নোট, কখনো কারোর বুক ফাটা হাহাকার, কান্না, আর্তনাদ। এখানে পাশে রয়েছেন একজন বিএলও, আরেকজন বিএলও অনলাইনে রয়েছেন। আমি জানি না যে তারা এই ধরনের বুক ফাটা কান্না, হাহাকার, আর্তনাদ কজনের ক্ষেত্রে ঠিক দেখেছেন, তাদের আশপাশে এরকম কিছু দেখেছেন কিনা। আর আজকে এই পালার শেষ অংশটা দারুণ হয়ে গেল, যারা বিএলও সেজে রাস্তা নেমে গেল, তৃণমূলের বিভিন্ন সংগঠনের লোকজনেরা তারা রাস্তা নামলো বিএলও সেজে। আমি আসছি, তবে এই মুহূর্তে ব্রেকিং নিউজে নজর না রাখলে নয়। দেখুন আরেক জায়গাতে এই তৃণমূলী বিএলও নাকি তৃণমূলের চাপ, কি কেস আমি জানি না। এই মুহূর্তে রাজগঞ্জ থেকে একটা খুব খবর আসছে, বড় খবর। বিজেপি করার জন্য নাকি এসআইআর ফর্মটাই দেওয়া হয়নি, মারাত্মক অভিযোগ আসছে রাজগঞ্জের কামারভিটা গ্রাম থেকে। জলপাইগুড়ি রাজগঞ্জ, সেখানকার কামারভিটা গ্রাম, সেখান থেকে অভিযোগ আসছে সরাসরি বিএলওর বিরুদ্ধে, যে বেছে বেছে নাকি বিজেপি সমর্থকরা তাদেরকে নাকি ফর্ম দেওয়াই হচ্ছে, তাদেরকে নাকি হ্যারাস করা হচ্ছে। তারা বারবার করে যাচ্ছে আসছে এবং সেখানকার যে বিজেপির বিএলএ সেও কিছু, তারও কোনো ভূমিকা নেই, অর্থাৎ তাকেও কোনোভাবে এই বিষয়টার মধ্যে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাকে হুমকি টুমকি দিয়ে দূরে সরিয়ে রাখা হয়েছে। বেছে বেছে বিজেপি সমর্থকদের নাকি ফর্ম দেওয়া হচ্ছে না। বিএলওর নাম হচ্ছে রতন ধর। রতন ধর এলাকার দীর্ঘদিনের তৃণমূল নেতাও, অর্থাৎ তৃণমূল করতে করতেই সে চাকরি পেয়েছে, তৃণমূলটাই সে করে। কোথায় সে, কখন সে স্কুলে যায়, কখন সে পড়ায় কেউ জানে না, সবাই রতন ধরকে চেনে এলাকার দাপুটে তৃণমূল নেতা হিসেবে। সেই এলাকার দাপুটে তৃণমূল নেতা রতন ধর হয়ে গেছেন এখন বিএলও। তিনি এখন বলছেন তোদেরকে দেখে নেব, মানে যারা বিজেপি করে, বিজেপির সমর্থকেরা। বুঝতেই পারছেন সেখানকার বিজেপির যিনি এজেন্ট তার কি অবস্থা, কি করুণ পরিণতি। অর্থাৎ বেছে বেছে যারা বিজেপি শুধুমাত্র করে তা নয়, যারা বিজেপিকে সাপোর্ট করে, দেখুন কি সুন্দর টার্গেট। যারা অফিসিয়ালি বিজেপি করছে সেক্ষেত্রে তবু ফর্ম যাচ্ছে। যারা বিজেপিকে সাপোর্ট করে, বিজেপির সমর্থক, হয়তো রাস্তাঘাটে, কলেজে, বাসে, রকে বিজেপির হয়ে একটু গলা ফাটায় কথাবার্তা বলে, তাদেরকে টার্গেট করা হয়েছে, তাদেরকে ফর্ম দেওয়া হচ্ছে না। এবং 2002-এর তালিকায় নাম থাকলেও ফর্ম না দেওয়ার অভিযোগ, অবিলম্বে বিএলওকে সরানোর দাবি এবং অন্য কাউকে বিএলওর দায়িত্ব দেওয়ার দাবিতে ইতিমধ্যেই কমিশনে লিখিত অভিযোগ দায়ের করলো বিজেপি। রতন ধরের বিরুদ্ধে এবার বিজেপির তরফ থেকে লিখিত অভিযোগ কমিশনে দায়ের করা হলো। এর আগে এমনি বলা হয়েছিল, বোঝানোর চেষ্টা হয়েছিল, কোনোভাবেই কাজ না হয়, এবার লিখিত অভিযোগ দায়ের করা হলো বিএলও রতন ধরের বিরুদ্ধে। যে খবরের দিকে নজর রাখলাম আমরা, এবং আমি আবারও আসছি আজকের আলোচনাতে, আরও দুজন বিএলও আমার সঙ্গে রয়েছেন। তবে তার আগে আমি বিএলওদের যে দাবি দেওয়া এবং বিএলওদের যে উপস্থিতি, আজকে যে বিএলও বিক্ষোভের ছবি, আমি ননস্টপ আমার টিমকে বলবো বিএলও বিক্ষোভের ছবিটাকে টানা রাখতে, অন্য কোনো ছবি আজ চাই না। আজ শুধুমাত্র বিএলও বিক্ষোভের ছবি চাই। বিএলওরা নাকি রাস্তায় নেমেছে, বিএলওরা নাকি নির্বাচন কমিশন ঘেরাও করেছে, বিএলওরা নাকি বলছেন যে আর পারছি না গো। এই ছবিগুলো দেখুন এবং দেখে দেখে এই ছবিগুলো, চেহারাগুলোকে দেখুন। এদের মধ্যে কজন বিএলও আপনারা দেখতে পান, আপনারা নিজেরাই যারা চেনেন জানেন তারা নিজেরাই আইডেন্টিফাই করার চেষ্টা করুন। আমি টিমকে বলবো যে আরও এই চেহারাগুলোকে গোল গোল করে আইডেন্টিফাই করিয়ে দাও যে এরা আদেও বিএলও নয়, এরা কোন কোন সংগঠনের সঙ্গে যুক্ত। তার আগে মারাত্মক কিছু অভিযোগও সামনে এসছে। কি অভিযোগ সামনে এসছে শোনাবো আমি। নেক্সট, আমরা স্কুলের যারা টিচার আছি, আমাদের যে সহকর্মী আছে, আমিও একটা স্কুলে টিআইসি, তো আমার স্কুলের যে সহকর্মী আছে তাকে বিএলওর জন্যে স্কুল থেকে এখন বার করে নেওয়া হয়েছে। যেটা 2002 সালে 2 বছর ধরে হয়েছিল, সেটা এই মুহূর্তে 2 মাসের মধ্যে তুলতে বলা হয়েছে। আমাদের রাজ্য সরকারকে টোটালি ধোঁয়াশায় রেখে আমাদের বিএলওগুলোকে নিয়ে নেওয়া হয়েছে এবং কাজ তোলার জন্যে আমাদের বিএলওদের ওপর অকথ্যভাবে অত্যাচার করা হচ্ছে। আমি সোনারপুরে থাকি, আমি বিএলও রক্ষা অধিকার কমিটির সদস্য। ইয়ারও আপনাদেরকে চাপ দিচ্ছে, ঠিক কিরকম চাপ দিচ্ছে দাদা? ধরুন, যে মাস্টারমশাই বিএলও হয়েছেন তার কোনো ডিজিটালি তিনি সাউন্ড নন। হঠাৎ করে তাকে বলে দেয়া হলো এই সময়ের মধ্যে এতগুলো ইনিউমারেশন ফর্ম আপনাকে ডিজিটাইজ করতে হবে।
তার জন্য তো ডেটা এন্ট্রি অপারেটর দিতে বলেছে কমিশন, দেয়নি? না না না, কিচ্ছু দিচ্ছে না। তো আপনারা ইআরও কে বলেননি যে আমাদের ডেটা এন্ট্রি অপারেটর সে কিন্তু তার কোনো কর্ণপাত কেউ করছে না। ইআরও যে চাপ দিচ্ছেন, এক্ষুনি একজন বলছিলেন যে খুব মানসিক চাপ দিচ্ছে, এই টাইমের মধ্যে শেষ করতে হবে কাজটা। তো এই ইআরওদের বিরুদ্ধে আপনারা কমপ্লেন করেননি? এই কমপ্লেন করার থেকে তো আমরা রাস্তায় নেমেছি এই জন্যে। আমরা তো নির্বাচন কমিশনের কাছে গিয়ে তো জানাবো আমাদের অভিযোগগুলো। আপনি বিএলও? সরকারি কর্মচারী। আমি একজন শিক্ষিকা, কিন্তু আমি বিএলও ডিউটি পড়েনি, কিন্তু আমার পড়েনি, আমার সহকর্মীর পড়েছে। আমার না বিএলও নয়, আমি বিএলওদের সমর্থনে এসেছি। কেউ বিএলও নয়, কিন্তু বিএলওদের সমর্থনে নাকি তারা এসছেন, এই হচ্ছে অবস্থা। আমি আবার দুজনের কাছে যাই। শুনলেন আপনারা যে এইআরওর বিরুদ্ধে অভিযোগ, কিন্তু সেই অভিযোগ তারা কোথাও জানায়নি। তারা কোথাও সেই অভিযোগ জানায়নি, তারা এখন নির্বাচন কমিশনের কাছে এসে বিক্ষোভ দেখাচ্ছে। আমার সঙ্গে রয়েছেন ঋতুপর্ণা দে এবং হরিদাস পোদ্দার। ঋতুপর্ণা, কি বলবেন? মানে আজকে এত বড় একটা বিক্ষোভ হয়ে গেল, মিছিল হয়ে গেল, আপনি গিয়েছিলেন সেই সমস্ত বিক্ষোভে যেখানে বিএলওর ছদ্মবেশে অনেকে এসে বলছেন যে নাকি বিএলওরা কাজ করতে পারছেন না, খুব চাপ, এইভাবে কাজ করা যাবে না, এসআইআর বন্ধ করা হোক, আগে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হোক। অথচ আমি তো শুনেছি ট্রেনিংয়ের বেসিক ট্রেনিং তো দেওয়া হয়েছে, বলা হয়েছে, অনেকেই কাজ শেষ করে ফেলেছেন। হ্যাঁ, আমাদের তো প্রথম কথা, আমরা নিজেদের কাজ নিয়ে এতটাই ব্যস্ত যে এই ধরনের বিক্ষোভ কর্মসূচি কোথায় হচ্ছে সেটাই আমরা জানি না। আমরা সকালবেলা বেরোচ্ছি, ফিল্ডে আসছি, বিভিন্ন মানুষ থাকেন, সবাইকে তো আমরা বলতে পারি না যে এসে জমা দিন। তো সেই মানুষগুলির থেকে আমরা ফর্ম নিচ্ছি, তাদের অনেকে বুঝতে পারেনি, হয়তো কিছু জায়গায় ভুলভ্রান্তি করে ফেলেছে, তাদেরকে বুঝিয়ে তাদেরকে রেকটিফাই করে সেই ফর্মগুলি নিয়ে আসছি আমরা। তো এই কাজের মধ্যে কোথায় কি কর্মসূচি রয়েছে, বিক্ষোভ কর্মসূচি, আমরা জানি না। তো একটা ব্যাপার আমি বলতে চাই, বিএলও হিসেবে এটা তো আমাদের জীবনের, কর্মের জীবনের আমাদের একটা নতুন ধরনের কাজ। তো আমরা তো সবসময় সব কিছু নতুন শিখছি। তো এই নতুন কাজটাকে আমরা চ্যালেঞ্জ বলবো না, খুব আনন্দের সহকারে আমরা কিন্তু শিখেছি, আমরা নিচ্ছি। এবং কোনো কাজই তো মানে গুরুত্বহীন হয় না, এটা খুব গুরুত্বপূর্ণ কাজ। এবং আমরা সবসময় নিজেদেরকে ভাগ্যবান মনে করব যে এত বড় একটা দেশ গঠনের একটা ইম্পর্টেন্ট কাজ আমাদের ওপর দেওয়া হয়েছে। অন্তত সেই ভরসা বা সেই দায়িত্ববোধটা আমাদের মধ্যে হয়তো আছে বলে আমরা এই কাজটা আজকে করতে পারছি। তো এটা একটা। আর আমাদের ওয়ার্ডে বা আমাদের মধ্যে যে সমস্ত আমরা পার্টে, আমাদের ওয়ার্ডে যত বিএলও আমরা আছি, আমাদের সুপারভাইজার স্যার, আমাদের যিনি WBCS ম্যাডাম আছেন সোমা সাউ, উনি প্রচণ্ড হেল্পফুল, প্রায় নিজে চলে আসেন কোনো সময় কোনো অসুবিধে হলে। যে মানে অসুবিধে তো হয় না, তাও উনি রাউন্ডে ঘোরেন, কারোর যদি কোনো হেলথ ইস্যুস ওনার কানে যায় সঙ্গে সঙ্গে তিনি তাকে হেল্প করেন। এবং আমাদের এইআরও, আমাদের সুপারভাইজার স্যার প্রচণ্ড ভালো, প্রত্যেক দিন উনি আসেন আমাদের সঙ্গে, আমাদের পার্টগুলিতে, আমাদের যে প্রেমিসেসগুলি আছে, যেখানে যেখানে সমস্যা ওনার মনে হয় বা ওনার মনে হয় যাওয়াটা দরকার, অ্যাসিস্ট করেন। আমরা 19 জন বিএলও আছি, আমাদের একসঙ্গে আমরা কাজ করছি কাঁধে কাঁধ মিলিয়ে। আমাদের এলাকার মানুষজন প্রচুর সাপোর্ট করেন আমাদেরকে, মানে যখনই যাই আমরা, দিনে রাতে যখনই তাদের কাছে যাচ্ছি বলছি, আগেই বলছেন ম্যাডাম আপনারা এত কাজ করছেন, আপনারা একটু বসুন, আপনারা এত ভালো কাজ করছেন। তো এই সমস্ত কাজগুলি তোলার জন্য একটা যেটা প্রথম দিকে সমস্যা হচ্ছিল, আমাদের সার্ভারটা একটু স্লো ছিল, ECI-NET। তো এখন সেই সার্ভারটিও কিন্তু খুব ভালো কাজ করছে। তো একদমই। এবং এইটা আমার যেটা মনে হয় যে সবাই তো আমরা সমানভাবে সমান কাজে পটু নই, কেউ হয়তো কম করতে পারবো, কেউ ভালোভাবে করতে পারবো, কেউ একটু বেশি ভালোভাবে করতে পারবো। তার জন্য আপনাদেরকে ইলেকশন কমিশনের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে হয়নি, শেষ করতে পারবো, তাই তো ঋতুপর্ণা? তার জন্য আপনাকে ইলেকশনের কাছে গিয়ে বিক্ষোভ দেখাতে হয়নি যে পারছি না, বা একদমই না, বিক্ষোভ দেখানোর সময় নেই আমাদের। কান্না পাচ্ছে ঋতুপর্ণা, কান্না পাচ্ছে, আমাদের সেই সময়টাই আমরা ব্যয় করতে পারছি না। আমাদের যে মানুষগুলি আমাদের কাছে, ঋতুপর্ণা দেবী আমি বলছি, খুব কান্না পাচ্ছে, না না, বুক ধড়ফড় করছে, যে মানুষগুলি আমাদের কাছে আসছে ফর্ম জমা দিতে, রাতে ঘুম হচ্ছে, রাতে ঘুম হচ্ছে নাকি রাতের ঘুম উড়ে গেছে, প্রচন্ড টেনশন, বুক ধড়ফড়? একদমই না। হ্যাঁ, না না না, আমরা বেশ, একদমই না, একদমই না। আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি একটা
ছোট্ট পার্ট দেখাবো যেটা সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে এবং যেটাকে আরও একবার তৃণমূল কংগ্রেস অস্ত্র হিসেবে তুলে নিচ্ছে। তৃণমূল কংগ্রেসে আমি দেখেছি তাবড় তাবড় নেতা থেকে ওই কুচো কাঁচা নেতা পর্যন্ত, সমর্থকরা পর্যন্ত সবাই এই ভাইরাল ভিডিওটা শেয়ার করে বেড়াচ্ছে। এই ভাইরাল ভিডিওটা এসছে আমাদের কাছে হুগলি থেকে। হুগলির একজন বিএলও, তার নাম সুমিতা মুখোপাধ্যায়। সুমিতা মুখোপাধ্যায় তার নাম, হুগলির বিএলও। তিনি নাকি এই প্রবল চাপ নিতে পারছেন না এবং নিতে না পেরে তিনি বাড়িতে এসে ভেঙে পড়েছেন। আমি জানি না তার ব্যক্তিগত জীবনের কোনো সমস্যা আছে কিনা, তিনি আসলে এর আগে কি কাজ করতেন, কোন জায়গা থেকে তার মনে হচ্ছে তিনি অপারগ, তিনি কাজ করতে পারছেন না, তার টেনশন হচ্ছে, স্ট্রেস হয়ে যাচ্ছে, কিন্তু তার এই ভিডিওটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আমি বলবো আমার টিমকে ওর ভিডিওটা একটু চালাতে। আমি তো কাজে খুব পিছিয়ে নেই তো, মোটামুটি করেছে। সুমিতা মুখোপাধ্যায়ের এই ভিডিও ভাইরাল হয়েছে এবং যে ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আমি জানি না যে এই স্ট্রেস, এই কান্নার নেপথ্য কারণ কি, কিন্তু এইটা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের অনেকের কাছে সব থেকে বড় অস্ত্র যে সমস্ত বিএলওদের নাকি এখন এই অবস্থা, এইভাবে নাকি কাঁদতে হচ্ছে। আরে ফর্ম বিলির জন্য কাঁদতে হচ্ছে, ফর্ম জমা নেওয়ার জন্য কাঁদতে হচ্ছে, নাকি ওইগুলোকে অনলাইনে তোলার জন্য, আপলোড করার জন্য কাঁদতে হচ্ছে, কোনটা আমার কাছে ক্লিয়ার নয়, নাকি অন্য কোনো কারণ রয়েছে। আসলে এই চাপের জায়গাটা কোন জায়গায় রয়েছে? ঋতুপর্ণাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনার রাত্রে ঘুম হচ্ছে কিনা, আপনার কান্না পাচ্ছে কিনা, উনি বলছেন যে না এসব কিছুই নয়, কাজ প্রায় শেষের দিকে। আমি আরেকজন রয়েছেন হরিদাস পোদ্দার, তার কাছেও আসবো, তবে তাকে সজলদা আমার একটা লাইন বলার আছে। আমি যে মহিলাকে কাঁদতে দেখলাম, অত্যন্ত হৃদয় বিদারক, বুক ভেঙে যাচ্ছে ওনার কান্না, সত্যি যেভাবে দেখে আমি আর পারছি না, ছাড়া আর কিছু বুঝতে পারিনি। আমি স্বর্ণালী তোমাকে জিজ্ঞাসা করতে চাই, আমি বাংলার সমস্ত মা বোনের কাছে প্রশ্ন করতে চাই, বাড়িতে যদি আমরা কেউ কাঁদি, আমার স্ত্রী, আমার বোন, আমার মা যদি কাঁদেন, তা চোখের জল মোছাবো না ভিডিও করব? আমি জাস্ট এইটুকু প্রশ্ন করছি, এটা ভালো পয়েন্ট, যে আমি চোখের জল মোছাবো না ভিডিও করব? আমি জাস্ট এইটুকু প্রশ্ন করতে, যে রাস্তায় কাঁদছেন না তো, উনি বাড়ির ভেতরে কাঁদছেন, কি জন্য কাঁদছেন আমরা সত্যি জানি না, কিন্তু বাড়ির লোকগুলো কেমন শকুনের মতন যে সঙ্গে সঙ্গে সেটা ভিডিও করছে, তার কান্না থামানোর জন্য তারা নেই, তিনি ভিডিও করতে আছেন। তার মানে এর থেকে ভিডিওর যিনি করেছেন তার লক্ষ্য, তার ইচ্ছে, এবং সেই ভিডিও তৃণমূল নেতাদের কাছে পৌঁছে গেছে। এই ভিডিওর উদ্দেশ্য এখান থেকে পরিষ্কার। আমি আসছি, আমি হরিপদ পোদ্দার রয়েছেন, সুমন্ত, স্বপনবাবু আপনি কিছু বলবেন? এই কান্নার ভিডিওতে ভাইরাল হয়েছে। না, বিষয়টা হচ্ছে দেখুন, হয়তো কান্নাকাটি যেটা করছেন আমি তার এটাকে নিয়ে সমালোচনা করতে চাই না, কিন্তু এটাও হতে পারে যে ধরুন এই যে সার্ভার প্রবলেম কিছুটা ছিল সেটা মিটে গেছে। এটাও তো হতে পারে যে উনি যে বুথে কাজ করছেন বা যে পার্টি কাজ করছেন সেখানে যে বিএলএ আছে, মানে রাজনৈতিক দলের যিনি প্রতিনিধি, তারা হয়তো অন্য কোনো চাপ দিয়েছে, অন্যায় কোনো চাপ দিচ্ছে, সেজন্য উনি কাজটা করতে পারছেন না, নিরুপায় হয়ে গেছেন, সেজন্য কান্নাকাটি করছেন এবং তার যে কষ্ট বা দুঃখটাকে সেটাকে কিছুটা লাঘব করার চেষ্টা করছেন। এটাও হলেও হতে পারে, এই সম্ভাবনা কিন্তু আছে। ঠিক, কিন্তু এই একটা দুটো ঘটনা নিয়ে পুরো বিএলও যারা, তারা কেউ কাজ করতে পারছেন না, প্রত্যেকে টেনশনের মধ্যে রয়েছেন, প্রত্যেকে বাড়িতে গিয়ে কান্নাকাটি করছেন, এতটাও সরলীকরণ করা বোধহয় বিষয়টা যায় না। এবং তার সঙ্গে সঙ্গে যেটা আমি বারবার করে বলছি, কি ধরনের চাপ, সত্যিই তো ডেটা এন্ট্রি অপারেটর, আমি কয়েকটা পয়েন্ট এখানে লিখে নিয়ে এসেছিলাম যে কতগুলো ডেটা এন্ট্রি অপারেটরের নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে, এবং সেগুলোকে কিভাবে রাজ্য সায় দেয়নি, নির্বাচন কমিশন কি প্রস্তাব দিয়েছিল এবং সেগুলো কিভাবে সেখানে কোনো রকম সায় দেওয়া হয়নি। আমি সেগুলোতে আসবো, তবে তার আগে আমার সঙ্গে রয়েছেন হরিদাস পোদ্দার। হরিদাস বাবু কি বলবেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। বিষয় হচ্ছে আমরা যে বিএলওরা কাজ করছি, চাপ একটা আছেই, কিন্তু এইরকম এটা হাস্যকর যে এই চাপের জন্য সুইসাইড করতে হবে, এই চাপের জন্য হাসপাতালে গিয়ে ভর্তি হতে হবে, এটা হাস্যকর। এরকম ধরনের কাজ আমরা
অনেকেই করে থাকি, বাস্তব জীবনে আমাদের অনেকেই করতে মানে আমরা এইসব কাজ করে থাকি। আপনি প্রাইভেট সেক্টর গুলো ভাবুন, ওরা কতটা কাজ করে, তার মধ্যে সেই হিসেবে যদি কম্পারিজন করা যায় এই কাজটা কোনো ব্যাপারই না। কিন্তু এটা একটা জল ঘোলা করার জন্য, ব্যাপারটাকে একটা অন্য মার্গে নিয়ে যাওয়ার জন্য যেন একটা অপপ্রচেষ্টা হচ্ছে। আমি তো কাজ করছি, আমার এর মধ্যে 90% মানে অ্যাপ্রক্স 90% ক্রস করে গেছে আমার মানে যা পারফরমেন্স আছে। আজকে আমার সুপারভাইজার সাহেব একটু আগে আপনাদের ইন্টারভিউতে বসায় একটু আগে ফোন করলো যে আপনার 90% ক্রস করে গেছে, আপনাকে থ্যাংক ইউ। ঠিক আছে, তো ঘটনা হচ্ছে এটা আমি কেন বুঝতে পারছি না, একটা চাপ পড়েছে কাজের। হ্যাঁ চাপ আছে, স্বাভাবিকের থেকে একটু কষ্ট বেশি হচ্ছে, এর মানে সুইসাইড করতে হবে? ইজ ইট পসিবল? এটা কোন ধরনের বাস্তব মানে এরা কি করছে? তাহলে প্রাইভেট সেক্টর গুলোতে মানুষ কি করে কাজ করছে? তাহলে এতই যদি অসুবিধা, তাহলে এই যে 26,000 শিক্ষক রাস্তায় নেমে রয়েছে, ওদের কাজটা দিয়ে দিন, ওরা করুক। ওরা কতটা পরিশ্রম করতে পারে সেটা আমরা বুঝে নেবো, যে আমরা টিচাররা পারছি না, বেকার ছেলেরা পেরে যাবে। তো তাদেরকে রাস্তা থেকে এনে যদি আমরা কাজটা দিতে পারতাম, এরকম যদি একটা ইয়ে, তো ওরা আমাদের থেকে বেশি পারবে বলে আমার কনফিডেন্স থেকে আমি বলছি। তাহলে কি করে এই সমস্ত একটা হাঙ্গামা বাঁধানোর কৌশল? কেন এসআইআরটাকে বাদ দাও? আরে মাথা ব্যথা হলে মাথার ব্যথার ওষুধ খেতে হয়, এর মানে তো এই না মাথাটাকে কেটে ফেলে দেবো, মাথাই কাটতে হবে। তো কি করে এটা সম্ভব? এই ধরনের কিভাবে নাটকবাজি হচ্ছে জানি না। আমি নিজে কাজ করছি, হ্যাঁ স্বাভাবিকের থেকে একটু বেশি পরিশ্রম হচ্ছে, তাই বলে আমি এখন সুইসাইড করতে যাব? অকারণে আমি হাসপাতালে ভর্তি হতে যাব? আর ঠিক আছে, যাদের শরীর খারাপ সেটা অন্য ইস্যু। আমি এসআইআর করতে এসেছি বলে আমার শরীর খারাপ হয়েছে, এটা সম্ভব না। আমার এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয় এটা একদম মানে প্রোপাগান্ডা। একদম উনি আমি আসছি। 90% বললেন তো, কিছু কিছু বিএলও আজকেই আমি দেখলাম আমাদের সিওর যে অফিসিয়াল পেজ কমপ্লিট করে দিয়েছে 100%। আমি বেশ 100% কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, ডিজিটাইজেশন ওরা বেড়াতে চলে গেছে। হ্যাঁ, মোটামুটি না থাকবে এখনো না, অনেকে আমি দেখছিলাম যে আমি বিভিন্ন জায়গাতে দেখছিলাম যে অনেকেই অলমোস্ট কমপ্লিট, অনেকেই নিজের কাজ কমপ্লিট হয়ে গেছে। কারণ এত কিছু হাতি ঘোড়া তো ছিল না সেটা, যখন ডেটা এন্ট্রির কাজটা বেসিক জিনিস। কিন্তু এটা ঠিক যে অনেক ক্ষেত্রে এমন প্যারা টিচারকে নেওয়া হয়েছে যারা হয়তো বিষয়টার সঙ্গে অভ্যস্ত নন, যারা জানেনই না কিভাবে এটাকে আপলোড করতে হয়। এবং ডেটা এন্ট্রি অপারেটর নিয়েও রাজ্যের দীর্ঘদিন ধরে ছলচাতুরি চলছে। আমি শেষ বক্তা অরিন্দমবাবুর কাছে আসবো, তবে তার আগে বলি যে ছলচাতুরিগুলো চলছিল এতদিন ধরে সেগুলোকে কোনোভাবে হাইলাইট করা হলো না। যারা ছদ্মবেশে বিএলও সাথে রাস্তায় নামলেন তারাও হাইলাইট করলেন না। যেরকম পয়েন্ট নাম্বার 1, নির্বাচন কমিশনের প্রস্তাব ছিল 1000 অপারেটর নিয়োগ করা হোক এবং টেন্ডার ডেকে এজেন্সির মাধ্যমে নিয়োগ করা হোক। এই প্রস্তাব নির্বাচন কমিশন অনেক আগে দিয়েছিল, কিন্তু রাজ্য সেই প্রস্তাবে সায় দেয়নি। কারণ নির্বাচন কমিশন অন্য রাজ্যের ক্ষেত্রে দেখেছে অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বিএলওরা এই আপলোড করার ক্ষেত্রে হেল্প চায়। বিহারের ক্ষেত্রেও হয়েছে, সেক্ষেত্রে ডেটা অপারেটরকে রিক্রুট করা হয়েছে। রাজ্য এখানে বেঁকে বসলো, আজ পর্যন্ত রাজ্য সেই প্রস্তাবে সায় দেয়নি। আজ পর্যন্ত কাজ শেষ হতে বসেছে। দ্বিতীয়ত, নির্বাচন কমিশনের দ্বিতীয় প্রস্তাব ছিল স্থায়ী অপারেটর ব্যবহার। রাজ্যের সরকারের স্থায়ী অপারেটরদের ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছিল, যারা অন্যান্য ডিপার্টমেন্টে চাকরি করেন, যারা স্থায়ী অপারেটর তাদেরকে শিফট করিয়ে কটা দিনের জন্য এই কাজের মধ্যে রাখা হোক। যেটা এখান থেকেও যারা বিএলও ঐক্যমঞ্চ থেকে বারবার করে এই কথা বলা হয়েছে। রাজ্য আজ পর্যন্ত তার জবাব দেয়নি, না তো কোনো পদক্ষেপ নিয়েছে। শুধু তাই নয়, রাজ্যের আরো কারিগরিও রয়েছে। রাজ্য চেষ্টা করেছে চুক্তি ভিত্তিক অপারেটর নিয়োগ করতে। চুক্তি ভিত্তিক অপারেটর ব্যবহারের ক্ষেত্রে কমিশন বলে দিয়েছেন না। আপনারা জানেন যে আজকে এমন সিকোয়েন্স রয়েছে, আমার সময় নেই তাই, যে স্টুডেন্টদেরকে দিয়ে পড়ুয়াদের দিয়ে দেখি বিভিন্ন জায়গাতে বিডিও অফিসে কাজ করানো হচ্ছে, যেটা অনৈতিক, ইললিগাল। অথচ অন্য ডিপার্টমেন্ট থেকে যারা ডেইলি অপারেটরের কাজ করছেন তাদেরকে সরকার দিল না, হেল্প করতে দিল না। অতএব কিছু অংশের বিএলওদের উপরে ইচ্ছাকৃতভাবে আরও কাজের প্রেশারটা বাড়িয়ে দেওয়া হলো, মেন্টাল প্রেশার বাড়িয়ে দেওয়া হলো। উপরন্তু মিথ্যে কথা বলা হলো, ডেট এগিয়ে এনে যে যদি তোমরা এই সময়ের মধ্যে না শেষ করতে পারো তোমাদের হয় কাউকে, আমি শুনছি কোনো কোনো ক্ষেত্রে জেল হবে, কোনো কোনো ক্ষেত্রে নাকি অনেক ক্ষতি হয়ে যাবে, চাকরি চলে যাবে, বিভিন্ন ধরনের নাকি হুমকি দেওয়া হচ্ছে। এইটা ঠান্ডা মাথার প্ল্যান নয়। অরিন্দমদা কি বলবেন? সোনালি, এই এক্ষুনি যেটা বললে আমি 2 মিনিট বলবো দুটো জায়গায়। বিএলওদের আশ্বস্ত করছি, 80,000 বিএলও 84,000-এর মধ্যে খুব সৎ, 3-4 হাজার খুব অসৎ। কোনো লাভ নেই অসততা করে। আমি 5 দিন ধরে তামিলনাড়ু কেরালা ঘুরলাম, দুটোই নন বিজেপি স্টেট।
তামিলনাড়ুতে ডেটা এন্ট্রি অপারেটর রাজ্য সরকার নিয়োগ করেছে 6 কোটি ভোটারের মধ্যে 1400। কেরালা 3.5 কোটি ভোটারের মধ্যে নিয়োগ করেছে। আমি একদম পরশুদিনের হিসেব দিচ্ছি। আমি পরশুদিনের হিসেব দিয়ে দিচ্ছি। তামিলনাড়ু 40% অলরেডি আপলোড করে দিয়েছে। আমার কাছেই আছে। হ্যাঁ, এই বলে দিচ্ছি। তাহলে নাম্বার আপনি 1400 বললেন যে 1400 মানে ডাটা এন্ট্রি অপারেটর। হ্যাঁ, কেরালাতে 800 ডেটা এন্ট্রি অপারেটর, ওয়েস্ট বেঙ্গলে একজনও নয়। না, নেই। আচ্ছা, কেরালাতে 1400 ডেটা এন্ট্রি অপারেটর দেওয়া হয়েছে এবং সেটা রাজ্য সরকারের খরচায়। এটা নিয়ম, পিসিআই এর নিয়ম অনুযায়ী। কি অবস্থা? কারণটা হচ্ছে, এটা সবচেয়ে বড় কথা জানতে হবে, যে খুব ভালো বললেন ঋতুপর্ণা দেবী, যার কোনো যিনি খুব স্বাভাবিক একজন বিএলও। এই এসআইআর হচ্ছে দেশের কাজের জন্য। দেশের সেন্সাস হতে চলেছে, ডিলিমিটেশন হতে চলেছে, যোজনা হতে চলেছে। 2027 সেন্সাস প্রকাশিত হবে, নতুন বিধানসভার সিট হবে, নতুন লোকসভার সিট হবে 800-র উপরে। এক দেশ এক ভোটের দিকে দেশ এগোচ্ছে। এই কাজের জন্য এসআইআর আর সেন্সাস। সেখানে আজ আমার দেশের মধ্যে, আজকে ভালো লাগলো মিছিলটা দেখে, ভুয়ো ভোটার দেখেছিলাম, ভুয়ো টিচার দেখেছিলাম, এবার ভুয়ো বিএলও দেখলাম। 1980 থেকে 2025 5 কোটি অনুপ্রবেশ হয়েছে, তার জন্য 6 কোটি রেশন কার্ড ধরা পড়েছে। আজকে আমাদের পশ্চিমবঙ্গে দরকার সবচেয়ে বেশি এসআইআর, সবচেয়ে বেশি মনিটরিং। সেখানে আজকে নো ডেটা এন্ট্রি অপারেটর। এবং আমি তাও বিশ্বাস করি পশ্চিমবঙ্গে 84,000-এর মধ্যে 80,000 বিএলও সৎ, এবং তারা আর দুদিনের মধ্যেই 98 থেকে 100% টোটাল ডাটা এন্ট্রি করে দেবেন। আর যদি না কেউ করেন, এটুকু বলে দেখি, আমাদের না সেন্ট্রাল একটা সার্ভার আছে, আপনাদের জানিয়ে দিই, যেখানে চোখের ছাপ আর হাতের আঙ্গুলের ছাপটা আছে। কোনো চালাকি করার চেষ্টা করবেন না, ধরা পড়বেন। যদি কোনো ধরা পড়বেন, কোনো চাপ নেবেন না, অসততা করবেন না। আপনারা সৎ, বললাম তো 98% সৎ। যদি চাপে, ভক্তিতে, লোভে করে থাকেন, ধরা পড়ে যাবেন। দেখুন, আজকে একটা দুঃখজনক ব্যাপার, মুখ্যমন্ত্রী আজকে, মাননীয় মুখ্যমন্ত্রী আজকেও সিওর বিরুদ্ধে জ্ঞানেশ কুমারের কাছে চিঠি লিখেছেন যে কেন উনি ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করার ব্যাপারে টেন্ডার ডেকেছিলেন। আজকেও চিঠি লিখেছেন। দেখুন আপনি, তাহলে মানসিকতা বোঝা যাচ্ছে। আমি জাস্ট একটা লাইন বলছি, দেখুন, প্রত্যেকবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কিছু ছেলে মেয়ে আত্মহত্যা করে, পরীক্ষা তো বন্ধ হয় না। প্রিয় টিম হেরে গেলে মানুষ আত্মহত্যা করে, তাতেও খেলা বন্ধ হয় না। দক্ষিণের নেতা এবং অভিনেতা মরে গেলে শয়ে মানুষ আত্মহত্যা করে, তাই বলে নেতা আর অভিনেতারা মরবে না সেটাও হয় না। আমি বলছি সবচেয়ে বেশি মানুষ আত্মহত্যা করে কিসে জানেন? গৃহস্থ সমস্যায়, বিয়ে, প্রেম, এই জাতীয়। তার মানে এগুলোও নিষিদ্ধ করে দিতে হবে, এগুলো তুলে দিতে হবে। এগুলোও ঠিক নয়। দেশ গড়তে গেলে এসআইআর প্রয়োজন। মমতা ব্যানার্জির মিথ্যে ওই মৃত্যু নাটক মানুষ বুঝে গেছে, তাই মানুষ সোচ্চায় হিন্দু মুসলমান নির্বিশেষে এসআইআর এর সহযোগিতা করেছে। আমি একদম শেষে একটা আপডেট দিয়ে, এসআইআর আপডেট দিয়ে শেষ করছি আজকে। খুব মন দিয়ে শুনুন। এই যে এত কিছু মিথ্যের আরো পর্দাফাশটা আরো বেশি করে হবে। রাজ্য জুড়ে এই মুহূর্তে 7,65,00,000 এসআইআর ফর্ম বিলি হয়েছে এবং ডিজিটাইজড হয়ে গিয়েছে ইতিমধ্যে 4,55,00,000। 4,55,00,000 ফর্ম তথ্য সংগ্রহ করা হয়ে গিয়েছে এবং 10,33,000-এর কাছাকাছি কিছু তথ্য সংগ্রহ করা যায়নি। ইতিমধ্যে এটা ইনফর্ম করলো নির্বাচন কমিশন। পূর্ব বর্ধমানে ডিজিটাইজেশনের কাজ শেষ হয়েছে 66.47%। পূর্ব বর্ধমান। আলিপুরদুয়ার ডিজিটাইজেশনের কাজ শেষ হয়েছে 66.41%। উত্তর দিনাজপুর, সেখানে ডিজিটাইজেশনের কাজ শেষ হয়েছে 66.43%। এই আপডেটগুলো এখনো পর্যন্ত পেয়েছি, অর্থাৎ বিভিন্ন জেলা 60%-এর উপরে, মানে আমরা বলি ফার্স্ট ডিভিশন মার্কস পেয়ে গেছে। বিভিন্ন জেলা তারা 60%-এর বেশি ডিজিটালাইজেশনের কাজ করে ফেলেছে। কাজ শেষ। আর 10 লাখের ওপর কোনো রকমের তথ্য পাওয়া যায়নি। 10 লাখের ওপর ফর্ম ভ্যানিশ, অর্থাৎ তারা কোথায় গেছে কেউ জানে না, কিভাবে তারা ফর্ম নিয়েছে, কোথায় চলে গেছে, এই কোনো রকম তথ্য আর ফিরে আসেনি বিএলওদের কাছে। এই ভালো খবরটা দিয়ে শেষ করছি, একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ, এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH